নারায়ণগঞ্জে আবারও গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ 12 জন। শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের বিচার শুরু। জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে বহিরাগত যুবকের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ। 3 জেলায় হাম ও হামের উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু, সিলেটে 3 জন। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। এবার বিস্তারিত। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় শিশু রিয়া গোপ সহ 10 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে এই মামলার বিচার কাজ শুরু হলো। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ আসামিদের অনুপস্থিতিতে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে পলাতক সব আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 10 জুন দিন ধার্য করা হয়েছে। এ মামলায় শামীম ওসমান ছাড়াও তার ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরি ওসমান সহ নারায়ণগঞ্জ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 3টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। আসামিরা সবাই পলাতক থাকায় তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে বহিরাগত এক যুবকের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে। শিক্ষার্থীরা জানান, মাইক্রোবায়োলজি বিভাগের 47 ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান ও তার বন্ধুরা রাত 12টার দিকে মোটরসাইকেলে পরিত্যক্ত ফজলতুন্নেসা হলের পাশ দিয়ে আসার সময় জঙ্গলে চিৎকার শুনতে পান। তারা এগিয়ে গেলে বহিরাগত এক যুবক সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান তারা। ভুক্তভোগী মেয়েটি তাদের জানান, বহিরাগত কেউ তাকে জোরপূর্বক টেনে জঙ্গলের দিকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। সিসিটিভি ফুটেজে অভিযুক্ত যুবককে শনাক্ত করা হয়েছে। স্যার যেটা বলেছেন যে আমাদেরকে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার জন্য সর্বোচ্চ যে শাস্তি এবং যিনি ঘটনা ঘটিয়েছে তাকে ধরার জন্য যা যা প্রয়োজন সেটা ঘটিয়েছে। দেশের 3 জেলায় হাম ও হামের উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। তার মধ্যে সিলেটেই মারা গেছেন 3 শিশু। উপসর্গ নিয়ে হাসপাতালে বাড়ছে নতুন রোগীর সংখ্যা। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 2 জন ও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে 1 শিশুর মৃত্যু হয়। উপসর্গ নিয়ে নগরীর হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে আরও 92 জন। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছে 96 শিশু। হাসপাতালের হাম ইউনিটের ফোকাল পার্সন ডাক্তার গোলাম মাওলা জানান, গত 17 মার্চ থেকে 13 মে পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট 1293 শিশু ভর্তি হয়েছে। কুমিল্লাতেও হাম উপসর্গ নিয়ে আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। এতে জেলাটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7 জনে। এছাড়া খুলনা বিভাগের 10 জেলায় নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 84 শিশু। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনাঘাট এলাকার জেরা বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে 12 জন দগ্ধ হয়েছেন। দুপুর 1টার দিকে দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের সহকর্মীরা জানান, মেঘনাঘাটে অবস্থিত জেরা মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীরা
সবাই দুপুরে তাদের নিজস্ব ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। তখন ভেতরে একটি বিস্ফোরণ হলে ক্যান্টিনে থাকা অন্তত 12 জনের হাত, মুখ, পা পুড়ে যায়। বিদ্যুৎ কেন্দ্রের সেফটি কর্মকর্তারা জানান, দুপুরে রান্নার পর অসাবধানতাবশত গ্যাসের চুলা চালু ছিল। তখন কেউ একজন আগুন ধরাতেই বিস্ফোরণ ঘটে। দেশের খবর দেখছেন, বিরতির পর ফিরছে আরো খবরাখবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন। সংবাদের বিরতিতে যাবার আগে আপনাদেরকে জানিয়েছিলাম, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনাঘাট এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে 12 জন দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। সেখানে আছেন সহকর্মী শেখর আজাদ, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। শেখর আজাদ, নারায়ণগঞ্জে আতঙ্ক, এটা গ্যাস লিকেজ থেকে যে বিস্ফোরণ এবং দগ্ধ হওয়ার ঘটনা, গেল কয়েকদিন ধরে আমরা এমন ঘটনা প্রায়ই দর্শকদের জানাচ্ছি। আহতদের কি অবস্থা, এ ব্যাপারে প্রশাসনের কোনো উদ্যোগের খবর আপনার কাছে আছে কিনা, বিস্তারিত জানাবেন। সিয়াম, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের যে জেরা মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে যে গ্যাস লিকেজের পরে যে বিস্ফোরণে যে আহত হয়েছে, তারা ইতিমধ্যেই জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছে। আমরা তাদের স্বজনদের সাথে কথা বলেছি। তারা আসলে বলছে যে এখন পর্যন্ত আসলে মানে তারা কোনো কিছু বুঝে উঠতে পারছে না, কিসের থেকে কি হয়ে গিয়েছে। আসলে এখানে একটা মানে কান্নাকাটির একটা রোল পড়ে গেছে, সবাই কান্নাকাটি করতেছে এইটা। এবং আমরা ডাক্তারের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা বলছে যে হচ্ছে এই পর্যন্ত 12 জন এসেছে, তার মধ্যে 6 জনকে ভর্তি করা হয়েছে এবং এই 6 জনের অবস্থা আশঙ্কাজনক। কারোর শরীরে 80% পড়ে গেছে, কারোর শরীরে 59%, কারোর 46%, কারোর 22%, এরকম হচ্ছে ডাক্তার একটা অবজারভেশন এবং 6 জনকে অবজারভেশনে রাখছে। যাদের শরীরে হচ্ছে ক্ষতের অবস্থা, ক্ষতের পরিমাণ যাদের 15%-এর নিচে, তাদেরকে অবজারভেশনে রাখছে, এখনো ভর্তি করেনি। তবে যে বাকি যে 6 জনকে তাদেরকে ভর্তি করা হয়েছে এবং হচ্ছে তাদের অবস্থা আসলে জানিয়েছে আশঙ্কাজনক। যার শরীরে যে 80% যে দগ্ধ হয়েছে, তার অবস্থা খুবই আশঙ্কাজনক। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে কিন্তু এই মুহূর্তে এই হচ্ছে আনাগোনা চলছে, যে রোগী আনাগোনা এবং যে রোগীর যে স্বজনরা আছে তারা এসে ভিড় করছে। এবং কিছুক্ষণের মধ্যেই আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যে এখানে স্বাস্থ্যমন্ত্রী আসবেন। স্বাস্থ্যমন্ত্রী তাদেরকে দেখতে আসবেন, এমনটি আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এবং স্বাস্থ্যমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই আসবেন। এখন পর্যন্ত যে ঘটনার কারণ সম্পর্কে আমরা যেই স্বজনরা আছে এবং যেই যে কোম্পানি, সেই কোম্পানির 2-1 জন স্টাফ আছে, তাদের সাথে আমরা যেটা কথা বলেছি, তারা বলছে যে দুপুরে রান্নার পরে যে আসলে ভুলবশত গ্যাসের লাইনটা বন্ধ করা হয়নি, পরবর্তী থেকে আগুন জ্বালানোর পরে সেখানে বিস্ফোরণ হয়ে সেখানে যারা উপস্থিত ছিল তারাই আসলে দগ্ধ হয়েছে। সিয়াম, এই ছিল আমার কাছে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ। রাজাদ, আপনি থাকুন, পরবর্তীতে আবারও স্বাস্থ্যমন্ত্রী আসার পর ব্রিফিং করলে আপনার মাধ্যমে আমরা যুক্ত হব। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শেখর আজাদ। অন্যান্য খবরে যাচ্ছে, মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ও রামপাল এলাকার খালটি এখন যেন এক বিষাক্ত বর্জ্যের ভাগাড়। অভিযোগ উঠেছে, অনুমোদনবিহীন একটি অ্যালুমিনিয়াম কারখানার রাসায়নিক বর্জ্যে ভয়াবহ দূষণের শিকার হচ্ছে খাল, ফসলি জমি ও পরিবেশ। এতে বিপাকে পড়েছেন কৃষক ও এলাকাবাসী। মুন্সিগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরীর উপরে পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনীর আটপাড়া এলাকায় গড়ে ওঠা রাকা অ্যালুমিনিয়াম কারখানাটিতে নেই কোনো বর্জ্য শোধনাগার বা ইটিপি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ 5 বছর ধরে কারখানাটি সরাসরি বিষাক্ত রাসায়নিক মিশ্রিত পানি ফেলছে বজ্রযোগিনী ও রামপালের খালে। খালের পানি বিবর্ণ রূপ আর দুর্গন্ধই তা প্রমাণ দিচ্ছে। এই দূষিত পানি ব্যবহারে আশপাশের ফসলি জমি হারিয়েছে উর্বরতা
একরের পর একর জমি হয়ে পড়ছে অনাবাদি। কৃষকদের দাবি আগের মতো ফলন মিলছে না, অনেক জমিতে চাষাবাদি বন্ধ। আমার 1 বছরের ধান পাইতাম, বছরের ধান আমি ওখান থেকে পাইতাম, মানে একটা ধানও পাই না, 1 বছর তো দূরের কথা। ফ্যাক্টরি যে অ্যাসিডের পানিটা পরে, এই পানিটা পড়াতে জমি জমার যত এই ফসলাদি কোনো কিছুই হয় না। মাটিটা নষ্ট হয়ে গেছে, রাকা ইন্ডাস্ট্রি বর্জ্য পড়ে, এই কারণে ওই জমিতে আমার কোনো ফসল হচ্ছে না। 4 বছর যাবত লসই করি। কেমিক্যালটা যে জ্বালায় মানে গলায়, এটা যে দুয়ারে যখন বাইরে হয়, আশেপাশে মানুষ থাকতে পারে না। এখন গাছে যদি অন্ধকারে জায়গায় গাছের ফল কিচ্ছু হয় না। এলাকার যে পরিবেশটা নষ্ট হয়েছে, এটা ভবিষ্যতে আরো 50 বছর পর্যন্ত সাফার করতে হবে এলাকার মানুষের। স্থানীয়রা বলছেন শুধু কৃষিই নয়, খালের মাছ সহ জীববৈচিত্র্য ধ্বংসের মুখে। বসতবাড়ির পাশে এমন দূষণকারী কারখানার কারণে স্বাস্থ্য ঝুঁকিতেও পড়ছেন তারা। এসব অভিযোগের প্রেক্ষিতে জেলা পরিবেশ দপ্তর জানিয়েছে 2023 সালের পর থেকে কারখানাটির কোনো পরিবেশ ছাড়পত্রও নেই। দীর্ঘদিন ব্যবস্থা না নিলেও এবার আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। কৃষি জমিতে এরকম কোনো আমরা তাদেরকে নোটিশ দিচ্ছি, পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেই। জমিতে তারা একটু আইলটা উঁচু করে দিয়ে যেন পানিটা যেন জমিতে প্রবেশ না করতে পারে, এটি একটা পরামর্শ। অ্যাট দ্য সেম টাইম যারা ইন্ডাস্ট্রির মালিক, তাদেরও বিষয়টা প্রশাসনিক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো নিয়ে যেটা তারা কিভাবে ইটিপি প্রতিস্থাপন করে দ্রুত সময়ের মধ্যে যেন ওই দূষণ মুক্ত করতে পারে, সেটিও ব্যবস্থা করা। অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে রাকা ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে কারখানার ভেতরে প্রবেশে বাধা দেয় কর্তৃপক্ষ। এমনকি বাইরে থেকেও ভিডিও ধারণে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। যশোরের নোয়াপাড়ার ব্যবসায়ী আনিসুর রহমানকে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতারের দাবিতে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত হরতাল পালন করছে সর্বস্তরের ব্যবসায়ীরা। সকাল থেকে হরতালের কারণে এলাকার অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এছাড়াও নোয়াপাড়া নদী বন্দরে বন্ধ রয়েছে পণ্য লোড আনলোড। মহাসড়কের কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ফলে যশোর খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল বের করা হচ্ছে। গত 6 মে আনিসুর রহমানকে তার ব্যবসা প্রতিষ্ঠান আনিস ভ্যালির সামনে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। চুয়াডাঙ্গায় আজ থেকে আনুষ্ঠানিকভাবে এ মৌসুমের আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সকাল 11:30টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার সরকারি মহিলা কলেজের পেছনে বাদল মিয়ার বাগানে আম সংগ্রহের মধ্য দিয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আম বাগান সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সহ জেলার সকল আম ব্যবসায়ী ও বাগান মালিকরা। দেশের খবর থেকে আবারও বিরতিতে যাচ্ছি, খানিক বাদে ফিরছি, সঙ্গে আবারও আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। পুষ্টিগুণে ভরপুর আর বিষমুক্ত হওয়ায় দেশ জুড়ে খাগড়াছড়ির কলার চাহিদা। পাহাড়ের উর্বর ঢালু জমিতে সারা বছরই আবাদ হয় কলা, যা স্থানীয় চাহিদা মিটিয়ে পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। লাভজনক হওয়ায় এই ফল চাষে দিন দিন বাড়ছে কৃষকের আগ্রহ। খাগড়াছড়ি থেকে ছোটন বিশ্বাসের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। 3 পার্বত্য চট্টগ্রামের মধ্যে বেশি কৃষি নির্ভর জেলা খাগড়াছড়ি। এখানকার উৎপাদিত বিষমুক্ত ফল দেশ জুড়ে ব্যাপক পরিচিত। বিশেষ করে পাহাড়ের ঢালু ও উর্বর জমিতে উৎপাদিত কলা এখন জেলার অন্যতম প্রধান কৃষি সম্পদে পরিণত হয়েছে। বাংলা, চিনিচাম্পা, সাগর, অগ্নিশ্বর থেকে শুরু করে বিচি কলা, কেরা সুন্দরী কিংবা আনাজি কলা সবই মিলছে এই পাহাড়ে। 1000 কলা লাগাইছি, মানে 500 থেকে দাম বিক্রি করছি আর কি। 600 টাকা বাংলা কলা, চাম্পা হলে তো 500 টাকা করি। খাগড়াছড়ির বাজারে কলা নিয়ে আসলে এখান থেকে ওই ব্যাপারীরা নিয়ে যায় বিদায় আমাদের একটু সুবিধা। পাহাড়ের কলাগুলো অনেক মিষ্টি, এখানে কোনো ফরমালিন ব্যবহার হয় না। এই কলাগুলো চাহিদা বেশি, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, নোয়াখালীতে চাহিদা বেশি। কৃষি বিভাগের তথ্য বলছে এবার খাগড়াছড়িতে 4135 হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে
৮৬,৫২০ মেট্রিক টন, যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। খরচটা ওইটা খুবই কম কলা উৎপাদনের জন্য। সুস্বাদু হওয়ার কারণে, এটার বিষমুক্ত হওয়ার কারণে সবাই আপনার এটার জনপ্রিয়তা বেশি। আমাদের মাঠ পর্যায়ের এসএওরাও সার্বক্ষণিক কৃষকদেরকে এই বিষয়ে কৃষক প্রশিক্ষণ দিয়ে থাকে, উঠান বৈঠক করে থাকে, এবং সেই কারণে কৃষকরা আরো উদ্বুদ্ধ হচ্ছে এই ফসলটা চাষ করার জন্য। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ঝিনাইদহ জেলার পাইকারি কলার হাটগুলোতে প্রতিদিন প্রায় ৫০ লাখ টাকার কলা বিক্রি হয়ে থাকে। এখান থেকে কলা চলে যায় দেশের বিভিন্ন অঞ্চলে। এ বিষয়ে ঝিনাইদহের কলার হাট থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি ইমন হাসান। এই কলার হাটটি দীর্ঘ ২ যুগ ধরে ব্যবসা করছে। এখানে প্রায় প্রতিদিন গড়ে ৫০ লক্ষ টাকার কলা বিক্রি হচ্ছে। জেলার ৬টি উপজেলা সহ কুষ্টিয়া, মেহেরপুর, সাতক্ষীরা এবং চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে এই হাটে কিন্তু কলা এসে থাকে। আমরা এখানে এসে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন বর্তমানে এখানে কলা বিক্রি হচ্ছে ৬০০ টাকা, ৬৫০ টাকা, ৫০০ টাকা, ৫৫০ টাকা, ৪০০ টাকা, মানভেদে ২০০ টাকা কাইন কিন্তু বিক্রি হচ্ছে কলার। এই কলা কিন্তু ঝিনাইদহ, চট্টগ্রাম, ঝিনাইদহ থেকে চট্টগ্রাম, এদিকে বরিশাল জেলার বাংলাদেশের বিভিন্ন বিভাগে এবং জেলা শহরগুলোতে এখান থেকে প্রতিনিয়ত কলা যাচ্ছে। তো সব থেকে বড় ভোগান্তির যে ব্যাপারটা, এইখানে যে ইটের সলিং করার প্রয়োজন আছে, কলা রাখার জায়গাটা, এই জায়গাটা আসলে একটু সমস্যা। বৃষ্টি হলে এখানে পানি জমে যায়, তখন কিন্তু কলা বেচা বিক্রি কিন্তু নষ্ট হয়ে যায় এবং আস্তে আস্তে এটার জন্য জৌলুস হারাচ্ছে। একই সাথে এখানে যে ট্রাক পরিবহন, যেটা মাধ্যমে কিন্তু সারা দেশে কলা যাবে, সেখানে ট্রাকের পরিবহন করার জায়গাটা আসলে না পর্যাপ্ত না থাকার কারণে এখানে কিন্তু ব্যাপারীরা বা ব্যবসায়ীরা আসার আগ্রহ আস্তে আস্তে হারিয়ে ফেলছে। তো এখানকার যে সকল ব্যবসায়ীরা আছেন, ব্যাপারীরা আছেন, তারা কিন্তু সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা জানিয়েছেন যে এই জায়গাটার জৌলুস ধরে রাখতে হলে কিন্তু অবশ্যই এই এখানকার ব্যবস্থাপনাটা ঠিক করতে, বিশেষ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং একই সাথে এখানে যে ট্রাক ঢুকবে পরিবহনের জন্য, সেই ঢোকার যে ব্যবস্থা, সেটাও কিন্তু করতে হবে। তো সব মিলিয়ে ঝিনাইদহের যে কলার হাটে আছি, এখানে কিন্তু কলার হাট জমজমাট, সপ্তাহে ২ দিন কলার হাট জমে ওঠে এখানে। এই ছিল আমার কাছে ঝিনাইদহ থেকে সর্বশেষ। শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। নারায়ণগঞ্জে আবারও গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১২ জন। শামীম ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের বিচার শুরু। জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে বহিরাগত যুবকের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ। ৩ জেলায় হাম ও হামের উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু, সিলেটেই ৩ জন। ব্যবসায়ী আনিস হত্যা প্রতিবাদে নোয়াপাড়ার সকাল সন্ধ্যা হরতাল। এবং চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিক আমপাড়া শুরু। দেশের খবর ছিল পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।